হ্যালো বন্ধুরা, রবিবারের উইকলি অ্যানালিসিসে আপনাদেরকে স্বাগত। তো এই সপ্তাহের উইকলি অ্যানালিসিসে আমরা মার্কেট নিয়ে কথা বলবো, কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে কথা বলবো, সামনের সপ্তাহে কি হতে চলেছে সেগুলো নিয়ে কথা বলবো। আর আপনাদের কিছু পছন্দের স্টক আপনারা যেগুলো আমার কমেন্ট বক্সে জানিয়েছিলেন সেইগুলো নিয়ে আজকে একটু অ্যানালিসিস করব। তো দেখুন, একেই বলে মার্কেট। গত সপ্তাহের যে উইকলি অ্যানালিসিসের ভিডিওতে আমি একটা ট্যাগলাইন রেখেছিলাম যে এবার কি বুল মার্কেট শুরু হতে চলেছে। তার কারণ আরবিআই যেভাবে রেট কাট করেছিল, এতে আমি ভেবেছিলাম যে মার্কেটে একটা ভালো পজিটিভ সেন্টিমেন্ট আসবে এবং মার্কেট এখান থেকে আরও কিছুটা বেড়ে যাবে, আমাদেরকে একটা ভালো রিটার্ন দেবে। কিন্তু দেখুন, গত সপ্তাহে কিভাবে ঘটনা প্রবাহগুলো পাল্টে গিয়ে মার্কেট বুলিশ তো ছেড়েই দিন, আবার বিয়ারিশ ট্র্যাপের দিকে যেতে শুরু করেছে। গুজরাটে যে প্লেন দুর্ঘটনাটা ঘটে, সেই ঘটনার পরে মার্কেটে প্রথম শকটা আসে, আর তারপরে নেক্সট শক যেটা আসে সেটা হলো ইরান আর ইসরায়েলের মধ্যে আবার যুদ্ধ লেগে যাওয়া। ইরান নাকি পরমাণু বোমা বানানোর খুব কাছাকাছি চলে এসেছে। এই আশঙ্কায় ইসরায়েল তাদের ওপর যে এয়ার স্ট্রাইকটা করেছে, প্রায় 200 যুদ্ধ বিমান নিয়ে হামলা চালিয়ে এক রাত্রির মধ্যে প্রায় 300-র বেশি মিসাইল দিয়ে হামলা করেছে ইরানের ওপর ইসরায়েল। মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যে নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার, যেখানে নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রগুলো ছিল ইরানের, সেখানে হামলা চালিয়ে তাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তো নষ্ট করেইছে, উপরন্তু যে সমস্ত বিজ্ঞানীরা এই ইরানের হয়ে কাজ করছিল নিউক্লিয়ার প্রজেক্টগুলোয়, বা ইরানের উচ্চপদস্থ যে মিলিটারি কমান্ডার বা মিলিটারি হেড ছিল, তাদের সকলকেই অ্যাসাসিন করে দিয়েছে ইসরায়েল। এর ফলে হঠাৎ করেই কিন্তু একটা আনসার্টেনিটি মার্কেটের মধ্যে একটা ছায়া ফেলছে। তো দেখুন, নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 24,470-এর কাছাকাছি যে লেভেলটাকে বারবার সাপোর্ট নিচ্ছিল নিফটি বেশ কিছু দিন ধরে, তো সেই জায়গা থেকেই লাস্ট শুক্রবার দিনকে সাপোর্ট নিয়ে কিছুটা রিকভার করেছে, কিন্তু এখনও যুদ্ধের ছায়া কাটেনি। দেখুন, আগের যে হাইটা করেছিল সেখান থেকে প্রায় 3%-এর মতো নিফটি কারেক্ট হয়ে গেছে কিন্তু দুদিনে মাত্র। কিন্তু সবথেকে বড় যে চিন্তার ভাঁজটা ফেলছে মার্কেটে এই মুহূর্তে, সেটা হলো ক্রুড অয়েলের প্রাইস। দেখুন, ক্রুড অয়েলের প্রাইস কিভাবে একদিনে প্রায় 7.5%-এর একটা জাম্প লাগিয়েছে, আর রিসেন্ট লো থেকে উঠে গেছে প্রায় 33-34%-এর মতো। ক্রুড অয়েলের দাম হঠাৎ করে বেড়ে গেছে, কারণ ইসরায়েল আর ইরানের মাঝখান দিয়ে একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটা দিয়ে প্রায় পৃথিবীর 20% ক্রুড অয়েল পাস হয়। মানে প্রতি 10টা ব্যারেলের মধ্যে 2টো ব্যারেল ওই প্যাসেজটা দিয়ে পাস হয়। এবার যুদ্ধ লাগলে সেই প্যাসেজটা যদি বন্ধ হয়ে যায়, ক্রুড অয়েলের দাম অটোমেটিকলি বাড়তে শুরু করবে। এবার রিজার্ভ ব্যাংক যে রেট কাটটা করলো, যে মূল্য বৃদ্ধি এখন এখন এলিভেটেড নেই, এখন একটু কম আছে, মূল্য বৃদ্ধি সেভাবে হচ্ছে না, এইটাকে কারণ দেখিয়ে যে রেট কাটটা এলো, এটা তো উল্টো জাঁতাকল হয়ে যাবে এবার। মানে যদি ক্রুড অয়েলের দাম এইভাবে বেড়ে থাকে, মানে কন্টিনিউ এই লেভেলে সাস্টেন করতে থাকে, তাহলে কিন্তু মার্কেটে ওই মূল্য বৃদ্ধি আর কমবে না। মানে রেট কাট যে হয়েছিল, আবার রেট বৃদ্ধি না করতে হয়, মানে রেট কাটের বদলে আরবিআই কে না রেট হাইক করে দিতে হয়। তাই এ বড়ই একটা প্যাঁচা কলের সিচুয়েশনে পড়ে গেছে মার্কেট। এখন কি হবে আগামী দিনে, যদি না ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি না মেটে, এটা যদি আরো বাড়তে থাকে, তাহলে ক্রুড অয়েলের দামও বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। মানে ক্রুড অয়েলের দাম বাড়া মানে সমস্ত জিনিসপত্রেরই দাম বাড়বে আমাদের মার্কেটে, আর এর খারাপ প্রভাব তো বাজারে পড়বেই পড়বে। তো নিফটি 24,470-এর যে লেভেলটা ছিল, সেইটাকে আমরা দেখতে পাচ্ছি চার্টে যে এখনো পর্যন্ত ভাঙেনি, কিন্তু আমার মনে হয় সোমবার দিনকে ভেঙে যেতেও পারে। কেননা যেভাবে ক্রুড অয়েলের দাম বাড়ছে, ওয়ার্ল্ড মার্কেট মানে গোটা পৃথিবীর মার্কেট যেভাবে পড়ছে, সোমবার দিনকে না ব্ল্যাক মন্ডে হয়ে যায়। তাই নিফটিতে আগের সপ্তাহে আমার যে ভিউটা ছিল যে আমরা একটা পজিটিভ দিক দেখতে পারি, কিন্তু সেটা হঠাৎ করেই যে ঘটনা প্রবাহেতে ঘুরে গিয়ে এখন আবার বিয়ারিশ ট্রেন্ডের দিকেই এসে গেছে। আর এই যে ক্রুড অয়েলের প্রাইসটা বেড়ে গেল, এতে কিন্তু সব থেকে বেশি হিট হবে কোন সেক্টরগুলো জানেন? সেগুলো হচ্ছে পেন্ট সেক্টর হিট হবে, আপনার টায়ার সেক্টর হিট হবে, অয়েল মার্কেটিং কোম্পানি যেগুলো আছে সেই সমস্ত সেক্টরগুলো হিট হবে। আমি এমনকি টায়ার সেক্টরের বেশ কিছু স্টককে দেখছিলাম, সেগুলোতে অলরেডি এমনই স্ট্রাকচার হয়ে আছে যে সোমবার দিন ইন্ট্রাডেতে যদি শর্টও করি, বেশ কিছু টাকা কামিয়ে নেওয়া যাবে। তাই আপনারা টায়ার সেক্টরের স্টকগুলোর দিকে তাকাতে পারেন, যে স্টকগুলোতে এখন একটু অনেকটাই প্রাইসটা এলিভেটেড আছে, সেই স্টকগুলোকে কিন্তু সোমবার দিনকে শর্ট সেলিং করে একটা ইন্ট্রাডেতে টাকা কামানো যেতে পারে বলে আমার মনে হয়। তো এই ছিল মোটামুটি নিফটির ভিউ।
মানে 25,100 যে আমার শর্ট টার্ম যে একটা রেজিস্ট্যান্স ছিল সেটা ইনট্যাক্টই থাকছে, মানে 25,100টা এখনো রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে। আর এদিকে 24,470টা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, যেখানে অলরেডি বেশ কিছুদিন ধরে মার্কেট একটা মানে সাইডওয়েজ মুভের মধ্যেই রয়েছে, মানে এইটুকু রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে মনে হয় সোমবারের পর থেকে আবার বিয়ারিশ মুভ আমরা দেখতে পেতেও পারি। তো এবার আসি আমাদের কমেন্ট সেকশানে, যেখানে আপনারা অনেকগুলো স্টকের নাম বলেছিলেন, যে স্টকগুলোকে অ্যানালাইজ করার জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেগুলোতে আসি। প্রথমেই আসি, রাহুল বলেছিল যে ট্রেন্ড নিয়ে আলোচনা করতে। দেখুন, ট্রেন্ড এই মুহূর্তে টপ থেকে প্রায় 46%-এর মতো একটা লো লাগিয়েছিল, তবে এখনো আছে মোটামুটি 33%-এর মতো টপ থেকে ডাউনেই আছে। তো মোটামুটি একটা বিয়ারিশ ট্রেন্ডই চলছে। যদি আমরা ট্রেন্ড লাইনেও এখানে দেখি, তো মোটামুটি একটা বিয়ারিশ ট্রেন্ডে আছে ট্রেন্ড। তো এখনো পর্যন্ত ট্রেন্ডে সেরকম কোনো বুলিশ মুভ আমি তো দেখতে পাচ্ছি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ফান্ডামেন্টালিও আমি ট্রেন্ডকে বেশ কিছুদিন ধরে ট্র্যাক করছি। ফান্ডামেন্টালিও এই মুহূর্তে যে ট্রেন্ড খুব একটা বড় রিটার্ন দেবে আমাদেরকে এমনটাও মনে হচ্ছে না। তার কারণ ইপিএস গ্রোথ সেইভাবে হয়নি, পি রেশিও এতটাই বেশি বেড়ে আছে, সেইভাবে কিন্তু নেট প্রফিট এবং যতটা বাড়ার কথা, মানে যেভাবে স্টকটা রিটার্ন দিয়েছে আমাদেরকে, যে রান আপটা এর আগে পুরোনোতে দিয়েছে, অতটাও কিন্তু ইপিএস গ্রোথ বা অতটাও পি রেশিও আমাদের অতটাও জায়গা নেই যে বেড়ে যাওয়া। তাই ট্রেন্ড আমাদেরকে এই মুহূর্তে চার্টে যেটা দেখাচ্ছে, যে একটা ভালো বড় একটা রেঞ্জের মধ্যে ডাউনওয়ার্ডসেই আছে। এটাকে এই যে ট্রেন্ড লাইন দুটো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুটোই দেখুন মুখটা কিন্তু নিচের দিকে। তো নিচের দিকে যদি ট্রেন্ড লাইনের মুখ থাকে, তার মানে অলরেডি বিয়ারিশ আছে। যতক্ষণ না এই ট্রেন্ড লাইনকে ভেঙে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ ফ্রেশ বাইং এই মুহূর্তে আসা সম্ভব নয় ট্রেন্ডে। আর ফান্ডামেন্টালি যদি আপনি ইনভেস্টমেন্ট পারপাসে বলেন, তাহলেও আমি বলবো ট্রেন্ড এই মুহূর্তে আগে যে রিটার্নটা দিয়েছে, হ্যাঁ ভবিষ্যতে রিটার্ন দেবে না বলছি না, কিন্তু যে রিটার্নটা অলরেডি দিয়ে দিয়েছে, সেই রেটে রিটার্ন এক্ষুনি দিতে পারবে না। তার কারণ অলরেডি মানে ট্রেন্ডের যে গ্রোথ পোটেনশিয়ালটা ছিল, সেটা অলরেডি প্রাইসের মধ্যে ডিসকাউন্টেড হয়ে গেছে। মানে আগামী 5-7 বছরের প্রাইস ডিসকাউন্ট এই মুহূর্তে চলছে। তো এখন 5-7 বছরও ট্রেন্ড যদি না রিটার্ন দেয়, তাহলেও বলা যাবে যে প্রাইসটা জাস্টিফাইড আছে। তাই আমার মনে হয় না এখান থেকে ট্রেন্ড এমন কিছু আহামরি বড় রিটার্ন আমাদেরকে দিয়ে দেবে। তো নেক্সট কমেন্ট করেছিল সমীর। সমীর বলছে ওএনজিসি নিয়ে বলতে। দেখুন, ওএনজিসিও এই মুহূর্তে যে বিয়ারিশ ট্রেন্ডে রয়েছে, টপ থেকে পড়ে গেছে প্রায় 40% পড়ে গিয়েছিল, এই মুহূর্তে পড়ে আছে এখনো 27%। তো এই মুহূর্তে ওএনজিসিও সাইডওয়েজ মুভ দেখাচ্ছে। তো যতক্ষণ না ওএনজিসি একটা আপ মুভ দেখাচ্ছে, মানে 277-এর উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, ততক্ষণ ওএনজিসিতেও একটা বড় আপ মুভ দেখা টাফ আছে। আর ক্রুড অয়েলের যেভাবে দাম হঠাৎ করে বেড়ে গেল, তো আমার মনে হয় ওএনজিসি আবার সোমবার না পড়ে যায়। কিন্তু লং টার্ম যদি ভিউ থাকে, ওএনজিসি আপনাকে পয়সা দেবে। কিন্তু এক্ষুনি শর্ট টার্মের মধ্যে আমার মনে হয় না খুব একটা বড় জাম্প ওএনজিসি এখান থেকে দেখাবে বলে। তো এরপরে অয়ন কুন্ডু আমাকে জিজ্ঞেস করেছে এইচসিসি অ্যান্ড এসসিআই। দাদা, এইচসিসিটা আমি খুব একটা মানে রেকমেন্ড করব না যে এইচসিসি খুব ভালো স্টক, কিন্তু শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা ভালো স্টক। এটা আপনি যদি লং টার্মের জন্য রাখতে চান, খুব ভালো স্টক। আর ভালো একটা ব্রেকআউটও দিয়েছে এই মুহূর্তে আমাদেরকে। উইকলি ক্যান্ডেলে দেখুন, এই যে সুপার ট্রেন্ডের লাইনটা রেড ছিল, সেখান থেকে গ্রিন ক্যান্ডেল করে আমাদেরকে ভালো ভলিউম দিয়ে কিন্তু শিপিং কর্পোরেশন একটা মুভ দিয়েছে। তো শিপিং কর্পোরেশনের এই মুহূর্তে এন্ট্রি পয়েন্টটাও খুব ভালো হয়ে গেছে। প্লাস আপনি যদি শিপিং কর্পোরেশনকে 5-7 বছরের জন্য রাখতে চান, তাহলে খারাপ স্টক নয়, আপনাকে ভালো রিটার্ন দেবে। তবে আপনার যদি শিপিং কর্পোরেশনে ইনভেস্ট মানে একটা লম্বা টাইমে ইনভেস্ট করার আপনার যদি কোনো থাকে, ইচ্ছা থাকে, একবারে পুরো টাকাটা ইনভেস্ট করবেন না, ধীরে ধীরে ইনভেস্ট করবেন। কিছু দিয়ে একটু কমলে আবার ইনভেস্ট করবেন, আবার একটু কমলে আবার একটু ইনভেস্ট করবেন। মানে এককালীন পুরো টাকাটা একটা এতে স্টকে একসাথে লাগিয়ে দেবেন না। কেন, মার্কেট কন্ডিশন দেখুন অলরেডি এমনি ডাউন ট্রেন্ডে। আমি বলছি যে এরপরে যদি আরও কিছুটা পড়ে যায়, তখন আপনি সুযোগ পাবেন নতুন ইনভেস্টমেন্ট করার। কেন, একসাথে পুরো টাকাটা লাগিয়ে দেওয়া, তাতে একটু বেড়ে যাক না, তাও কোনো যায় আসে না। আপনি তো 5-7 বছরের যদি ভিউ রাখেন, ধীরে ধীরে ইনভেস্ট করাই আমার মনে হয় ভালো হবে। তো আগের সপ্তাহে আরও একটা কমেন্ট এসেছিল, সেটা হচ্ছে বিউটি টিপস সলিউশন জানতে চেয়েছে
দাদা কোচিং সিপিআর নিয়েছিলাম 1400 টাকায়, 2026-এ এক্সিট করেছি, এখন আবার বাই করতে চাই, কত প্রাইসে নিলে ভালো হবে? মানে 1400 নিয়ে 2026-এ ছেড়ে দিয়েছেন, ভালোই প্রফিট এসেছে মোটামুটি, মিষ্টি তো খাওয়াননি, তবে দেখি। তো কোচিং সিপিআরে বিউটি টিপস সলিউশন বলছে যে 2024 কত নিয়েছিল, 1400 নিয়েছিল, 2026-এ ছেড়ে দিয়েছে। দেখুন আপনাদেরকে একটা চার্ট প্যাটার্ন দেখাই, যখন কোনো মানে স্টকের আপ ট্রেন্ডে আপনারা ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাবেন, এইটাকে বলে ফ্ল্যাগ প্যাটার্ন। দেখাচ্ছি, এই যে একটা, এইটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন, আবার এইটা একটা তৈরি হচ্ছে নতুন ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক আছে? তো উইকলি চার্টে যখন আপনারা ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাবেন, যে একটা উইকলি চার্টে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, তখন মিনিমাম 3টের জন্য ওয়েট করবেন, 1 2 আরও একটা হবে। আর যদি ডেলিতে ফলো করেন, ডেলি ক্যান্ডেলে, তখন মিনিমাম 5টার জন্য ওয়েট করবেন। দেখুন আমি দেখাই, দেখুন এখানে একটা হয়েছে 1 2 and 3 and 4, 5টা ফ্ল্যাগ প্যাটার্ন এখানে তৈরি হবে, আমার যেটা মনে হয়, মানে এরকমটাই আমি অতীতে দেখেছি নিজের অভিজ্ঞতা থেকে। এখানে এই একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এই একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এই একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এই একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে 1 2 3 4, এটা ডেলি চার্টে। ডেলি চার্টে কি হবে, এখানে আরও একটা ফ্ল্যাগ, এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা খুব সম্ভবত আরও একটা ফ্ল্যাগ প্যাটার্নের জন্ম দেবে বলে আমার মনে হয়। দেখুন উইকলিতে আমরা যদি দেখি, উইকলিতে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, এই একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, আরও একটা হতে চলেছে। তো দুটো হলো, আমরা আরও একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়তো আগামী দিনে দেখতে পারি। তো এইখান থেকে মানে বিউটি যে করেছে, মানে এক্সিট করেছে, এক্সিট করাটা ঠিক হয়নি। কারণ দেখুন আগেও হয়েছে, আমি আপনাদেরকে দেখাই, যে কোনো এতে স্টকে আপনারা নিজেরাও খুঁজে দেখতে পারেন যে সত্যি কি আমি যেটা বলছি এরকম হয়। দেখুন এটা আমি উইকলি চার্ট খুলেছি, তো উইকলি চার্টে এখানে যদি আমরা এইটাকে একটা ফ্ল্যাগ বলি, 1 2 3, 3টে সাকসেসফুল ফ্ল্যাগ হয়েছে, 4 নম্বরটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, 4 নম্বরটা স্টপ লস খাইয়ে দিয়েছে। তো যখন উইকলিতে আমরা যদি এরকম ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ ফ্ল্যাগ, এগুলোকে বলে বুলিশ ফ্ল্যাগ, যেহেতু ওপর দিকে যাচ্ছে, ফ্ল্যাগের মুখটা ওপর দিকেই আছে, যেমন ফ্ল্যাগ দেখতে হয়। তো বুলিশ ফ্ল্যাগ আমরা যদি দেখি, তাহলে 3টের জন্য ওয়েট আপনারা করতে পারেন, উইথ এ স্টপ লস অফ, মানে লাস্ট যে লং ক্যান্ডেলটা হয়েছে সেইটাকে আপনারা স্টপ লস রাখতে পারেন। এই যে লং ক্যান্ডেলটা, এইটাকে আপনারা স্টপ লস রেখে 3টের জন্য ওয়েট করতে পারেন। বা ধরুন ফার্স্ট ক্যান্ডেলটা, মানে ফার্স্ট যে ফ্ল্যাগটা হলো, তখন আপনার এইটাকে স্টপ লস রাখলেন, বড় ক্যান্ডেলের এটা, তারপরেরটা আবার হলো, তারপরে যদি আবার একটা আপনি দেখতে পান ক্যান্ডেল, তখন সেটাকে আবার স্টপ লস রেখে দিলেন তার নিচেরটা। তো এইভাবে আপনারা ফ্ল্যাগ প্যাটার্নগুলোকে কিন্তু মানে খেতে পারেন। এবারে আপনি জিজ্ঞেস করছেন যে এখন কি এন্ট্রি করা যাবে? দেখুন এখন এন্ট্রি করা যেতে পারে, অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেল ছিল 2060 টাকাটা। আমরা যদি সুপার ট্রেন্ড লাগাই, কোথায় আছে, হ্যাঁ 2059, তো 2060টা ভালো এন্ট্রি পয়েন্ট ছিল, সেখান থেকে বেড়ে গেছে কতটা, অলরেডি 4% বেড়েই গেছেন। তো এখান থেকে আপনি যদি নিতে চান যে হ্যাঁ আমি আর একটা এন্ট্রি করব, তবে স্ট্রিক্ট স্টপ লস কিন্তু এই লেভেলটাকে রেখে করবেন, কেন এখন অলরেডি মদকা কুয়া হয়েই গেছে, কেন এখান থেকে পড়ে যেতেও পারে, কোনো গ্যারেন্টি নেই দেবে। তো যেহেতু আমি বললাম যে 3টে দেখবেন, তো আপনার আগের যে উইকলিতে 3টে অলরেডি আপনি প্রফিটেই থাকতেন, তাহলে বলতাম রেখে দিন, এটা হোল্ড পজিশান, এটা নতুন করে এন্ট্রি পজিশান নয়। তবু যদি আপনি এন্ট্রি নেন, তবে স্ট্রিক্ট স্টপ লস রাখবেন 2059, তারপরে এটা আবার বাড়তে পারে। এবার যদি আপনি সত্যি এন্ট্রি হন আর ফ্ল্যাগ প্যাটার্ন সত্যি যদি তৈরি হয়, তাহলে কোথায় আপনার স্টপ লস রাখবেন, এই 2870, এই লেভেলটাকে স্টপ লস রাখবেন, যেখানে সরি 2870 বললাম, 2840, 2840টা আপনার টার্গেট হওয়া উচিত এই মুহূর্তে। 2840-র পরে বেরিয়ে যাবেন, তারপরে যদি আবার ব্রেকআউট হয়, তখন আবার আমিই দেখাবো যে এটাকে আবার নিন। আপনারা এইখানে একটা ইউ প্যাটার্ন যে শেপ তৈরি হচ্ছে, এটা একটা
বড় ব্রেকআউট 2024-এর পর থেকে আবার 2025-এ 1 বছর পরে গিয়ে আবার এটা উইকলি চার্টে ব্রেকআউট হবে। তো তখন যদি ব্রেকআউট হয় তখন আবার একটা লম্বার জন্য আমরা এন্ট্রি হতে পারবো। এখন আপনি এটাতে প্লে করতে পারেন, স্ট্রিক্ট স্টপ লসটা রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের স্টক মার্কেটের অ্যানালিসিস এবং আপনাদের পছন্দের স্টকগুলোর অ্যানালিসিস। আমার পছন্দের স্টক এই মুহূর্তে আর নতুন করে কিছু নেই, তার কারণ হচ্ছে যেভাবে একটা বুলিশ মুভ এই বিয়ারিশ মুভ আমি মার্কেটে দেখতে পাচ্ছি, তো এই মুহূর্তে নতুন করে দেখানোর মতো স্টক আমার কাছে নেই। আমি গত শুক্রবারে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম যে কোন কোন স্টকগুলো এই মুহূর্তে নতুন নতুন একটা ব্রেকআউট আসছে। তো আপনারা যদি নতুন স্টক দেখতে চান তাহলে ওই ভিডিওটা ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটা। আর নতুন করে কোনো ব্রেকআউট এই মুহূর্তে আমার রাডারে নেই। আবার যদি মার্কেটটা একটু আপট্রেন্ড হয় তখন হয়তো আবার নতুন স্টক আমরা খুঁজে পাবো। তার কারণ দেখুন, ভালো ব্রেকআউট খুঁজে না পেলে আপনাদেরকে একটা যা হোক স্টক ভিডিও বানানোর খাতিরে আপনাদেরকে একটা স্টক দেখিয়ে দেবো, এমনটা মেন্টালিটি আমার মধ্যে নেই। আমি যে কটা ব্রেকআউট আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা সেগুলো অলরেডি ফলো করছেন নিশ্চয়ই, সেগুলোতে অলরেডি আমরা একটা ভালো মুভ দেখেছি। এবার নতুন করে যখন আবার নতুন ভালো ব্রেকআউট আমরা খুঁজে পাবো তখন নিশ্চয়ই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই এই সপ্তাহের উইকলি অ্যানালিসিসে আমার কাছে নতুন করে কোনো ব্রেকআউটের রাডারে নেই স্টক। যে কটা আমি দেখিয়েছিলাম শুক্রবার দিনকে সে কটাই আবার ইনট্যাক্ট রইল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো স্টক অ্যানালাইজ করার থাকে বা কোনো স্টক নিয়ে আপনারা যদি জানতে চান, আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর নিচে কমেন্টে জানান, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।